এরকম কোনো কাগজ থাকে যে যেখানটাতে বলেছে যে এই রিক্রুটমেন্টের এই পড়ে থাকা ভ্যাকেন্সিটা শুধুমাত্র 20-22 ক্যান্ডিডেটদের, তাহলে আমাদের তর্কের তো কোনো মানে নেই। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 11,765 পদে যে নিয়োগ, সেই 11,765 পদের মধ্যে প্রায় 9,533 পদে নিয়োগ হয়ে গিয়েছে আপনারা জানেন, এবং প্রায় 2,000-এর উপর কিছু সিট এখনও নিয়োগ হতে বাকি আছে। এবং সেই সিট তাহলে কার? এনআইএস ডিএলএড যেমন একদিকে আছে, তার সাথে আবার ডিএলএড 20-22 ব্যাচের ক্যান্ডিডেটরা আছে, এবং তার সাথে আবার ডুয়েল ডিগ্রিধারী আছে, মানে যাদের ডিএলএড এবং বিএড উভয়ই আছে। তাহলে এই সংক্রান্ত পেপার নিয়ে আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি এক্স্যাক্টলি কি বললেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং এই সংক্রান্ত যে মামলা চলছে সেই শুনানির বিস্তারিত ব্যাখ্যা পাবেন। তিনি কি বললেন পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিও পর্যন্ত জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি এখনই লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। সেদিন দেখলাম ওই লাইভ স্ট্রিমিং দেখছিলাম, ওই 2020-22-এর যে মামলাটা চলছিল, আপনি যেটাতে আছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো ওটা কোন পর্যায়ে আছে এবং সেদিন কি এক্স্যাক্টলি হয়েছিল অনেকে জানতে চাইছে, তো সেই জন্য একটু আপনার কাছ থেকে জানলাম। গতকালকে না, একটা মামলা ছিল না 3-4 দিন আগে সম্ভবত? গতকালকেও একটা ছিল। হ্যাঁ, গতকালকে একটা ছিল, এবং ওটা আগেও একটা শুনানি হয়েছিল। গতকালকে যেটা ছিল সেটা আমাদের 15ই জুলাই আছে, রাখলো আবার। আচ্ছা। আর আগের যে মামলাটা ছিল ওরা তো এখানটায় দাবি করছে যে এটা ইয়ারমার্ক ভ্যাকেন্সি 20-22-এর। আচ্ছা। আমরা বলেছি তার সপক্ষে না বোর্ডের কোনো নোটিফিকেশন ছিল, প্রায়র নোটিফিকেশন, যেটা ইয়ারমার্ক ভ্যাকেন্সি। কারণ ওরকম করে তো ইয়ারমার্ক মনের খেয়ালে বলে দেওয়া যায় না, এটা যেহেতু পাবলিক এমপ্লয়মেন্টের ব্যাপার। আর সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নেই, আমরা সব যেগুলো চেক করেছি, ইন্টারিম অর্ডার হোক, ফাইনাল অর্ডার হোক, সমস্ত থেকে বরং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে এরকম যে আমরা খালি ইস্যুটা ডিসাইড করলাম যে 20-22 এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে কিনা, বাকি কিছু আমরা টাচই করলাম না। শেষের পেজে প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ ছেড়ে তার উপরে যে প্যারাগ্রাফ, সুতরাং সেইগুলো এবং যারা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছিল সুপ্রিম কোর্টে, আয়ে ফাইল করেছিল, তাদেরকেও সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাদের যেগুলো বলো তোমরা হাইকোর্টে বলবে। নাহলে তো সুপ্রিম কোর্ট ওখানেই বলে দিতে পারতো যে এটা শুধু 20-22-এর জন্যই হলো, এই ভ্যাকেন্সিটা যেটা পড়ে আছে। আচ্ছা, বোর্ডের এফিডেভিটটা হচ্ছে এখানে মূল কথা, এবং শেষ কথা বলবে বোর্ডের এফিডেভিট। বোর্ডের এফিডেভিটে বোর্ড বলেছে যে আমি 9533 ভ্যাকেন্সিজ এগেনস্টে যোগ্য ক্যান্ডিডেট পেয়েছি, তাদের এই স্কোর, তাদের স্কোরের ডিটেলস আমি জমা দিলাম, আর তার বাইরে এই ক্যান্ডিডেটগুলো, আনঅবজার্ভ ক্যান্ডিডেটগুলো, এরা এই কাট অফটা আসতে পারেনি। এবার এই কাট অফটারও কোনো প্রায়ার নোটিফিকেশন ছিল না, তাও আমি মেনে নিলাম যে বোর্ড বলছে যে আমার এটা কাট অফ আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে তারপরের যে ক্যান্ডিডেটগুলো যারা ভগ্নাংশ বা সামান্য কিছু নাম্বারের জন্য ওই কাট অফটা আসতে পারেনি, তারা কি একবারে এখান থেকে বাদ পড়ে গেল? এটাই হচ্ছে এখন সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, বোর্ডকে কখনো বলেছিল যে এই 20-22-এর জন্য আলাদা করে প্রায় 2,000 সিট রাখা হয়েছে বা কিছু এরকম? বোর্ডের যে এফিডেভিট, সেই এফিডেভিটটাও আমাদের মামলার সঙ্গে অ্যানেক্স করা আছে। আচ্ছা। কোনো জায়গাতে সেটা লেখা নেই। বোর্ড এটা বলেছিল যে আমরা এই ভ্যাকেন্সির মধ্যে এই ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেট পেয়েছি, যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয়, তাহলে আমরা 20-22-এর ইন্টারভিউ করাতে পারি। মানে এটা আগ বাড়িয়ে অর্ডারটা নিয়ে নিয়েছিল। এখানে একটা বোর্ডের মাইন্ডসেটটা বুঝতে হবে। বোর্ডের মাইন্ডসেট খুব পরিষ্কার। এই যে 20-22-এর ক্যান্ডিডেটগুলো বাদ গেল রিক্রুটমেন্ট থেকে প্রথম দফাতে, মানে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে, এটা কাদের জন্য গেল? এটা বোর্ডের জন্যই গেল। কারণ 20-22-এর ক্যান্ডিডেটদের তো কোনো এমনি ভুল নেই, কারণ তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার কথা হচ্ছে 2022 সালের জুন মাসের 30 তারিখের মধ্যে। সেইটা যে কমপ্লিট করতে বোর্ড পারলো না, সেটা তো বোর্ডের গাফিলতি। তাই জন্যই কিন্তু যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে মামলা হয়েছিল 20-22 নিয়ে, 20-22-এর ক্যান্ডিডেটরা মামলা করেছিল যে আমরা আশঙ্কা করছি যে ফিউচার রিক্রুটমেন্ট আমাদের বাদ হতে পারে, কারণ একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে, আমাদেরকে তাহলে তাড়াতাড়ি ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হোক। তখন বোর্ডের তরফ থেকে আগে বাড়িয়ে সাবমিশন করা হয়েছিল যে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলে আমরা এদেরকে অংশগ্রহণ করতে দেবো। কেন কি? কারণ ভুলটা বোর্ডেরই ছিল, বোর্ড তাদের কোর্সটা কমপ্লিট করাতে পারেনি সময়ের মধ্যে, সেই জন্য বোর্ড আগে বাড়িয়ে ওটা বললো। এবার তার ভিত্তিতে কোর্ট মামলাটাকে নিষ্পত্তি করে দিল। সিঙ্গেল বেঞ্চ বললো হ্যাঁ তুমি এদেরকে বসতে দিও। ডিভিশন বেঞ্চে যখন গেল, বোর্ড অনেক চেষ্টা করলো তাদেরকে বাঁচাবার, কারণ বোর্ডেরই ভুল অ্যাকচুয়ালি, কিন্তু তাও ডিভিশন বেঞ্চ বললো এনসিটি গাইডলাইন অনুযায়ী তুমি এদেরকে বসতে দিতে পারো না। এবার এইটা সুপ্রিম কোর্টে বোর্ড গিয়ে খেলাটা যেটা করলো, বোর্ড আগবাড়িয়ে বললো যে আপনি বললে আমি এদের ইন্টারভিউ করাবো। এবার রিক্রুটিং এজেন্সি যখন বলছে যে আমি ইন্টারভিউ করিয়ে নেবো,
তখন সুপ্রিম কোর্টের কাছ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে তো কোনো বাধা আসার কথা নয়, কারণ এই ইস্যুটাতে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটদের তো কোনো দোষ নেই। না না, সে তো বটি। তারা কেন বঞ্চিত হবে? ঠিকই আছে সেই দিক দিয়ে যে তাদেরকে বসতে দেওয়া হলো, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। এবার সমস্যাটা তারপর কি সৃষ্টি করছে যে এখন বলতে চাইছে যে এই ভ্যাকেন্সিটা শুধু ইয়ারমার্ক ভ্যাকেন্সি, যেটা কিনা একেবারেই কাম্য নয়। কারণ কোনো ডকুমেন্টারি এভিডেন্স তার পক্ষে নেই যে বোর্ড আগে বলেছিল সুপ্রিম কোর্টকে বা কিছু। মানে আমরা এফিডেভিটটাও তো অ্যানেক্স করে দিচ্ছি, এই এফিডেভিটটাই দিনের শেষে শেষ কথা বলবে। কোথায় লেখা আছে সেখানটা যে এই ভ্যাকেন্সিটা পড়া আছে শুধু 20-22-এর জন্য? না সে তো বটেই, সেটা আপনিও তো, আমি লাইভটা দেখছিলাম তখন আপনি ওইখানে সওয়াল করছিলেন যে এটা কোথায় লেখা আছে বা এরকম কোনো আছে কিনা ব্যাপারটা। মানে বোর্ড যখন যুক্তি দিচ্ছিল, বোর্ডের আইনজীবী, তখন আপনি এটা বলেছিলেন দেখলাম যে এটা নিয়ে। একটা ব্যাপার হচ্ছে, আমি যদি দেখাতে পারি যে আমি একটা আনঅবজার্ভ ক্যান্ডিডেট, হুম এবং ওই যে 20-22 DLED এর যে ক্যান্ডিডেটটা ইন্টারভিউয়ে পার্টিসিপেট করলো সুপ্রিম কোর্টের নির্দেশে, তার ইন্টারভিউয়ে স্কোর অ্যাড করার পরে তার স্কোর থেকে আমার স্কোর বেশি, তাহলে কিসের ভিত্তিতে সে শুধুমাত্র খালি সুপ্রিম কোর্ট তাদের ইস্যুটা ডিসাইড করেছে বলে সে চাকরির বেনিফিট পাবে, আমি পাবো না? এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা তো হলো না। যদি আমার থেকে মেরিটে ভালো হয় সে পাবে, আর না হলে আমি যদি তার থেকে মেরিটে ভালো হয় আমি পাবো। পড়ে থাকা ভ্যাকেন্সিতে সবার অধিকার আছে। এবার এর মধ্যে তো এনআইএসদেরকেও তো সুপ্রিম কোর্ট বলেছে এদেরকে ভেরিফিকেশন করিয়ে যদি তুমি ভেরিফিকেশন এটা স্যাটিসফাই করতে পারে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তাহলে যদি এখন 20-22-এর জন্য শুধু ইয়ারমার্ক ভ্যাকেন্সি হয়, তাহলে এনআইএসকে কোথায় অ্যাকোমোডেট করবে? ব্যাপারটা হচ্ছে এখন তো সেই প্রায় 2000 সিট নিয়ে গল্প হচ্ছে, তাহলে 2000 সিট নিয়ে এনআইওএস 2139টা, হ্যাঁ 2139, মানে একদম ইয়ে করতে গেলে হ্যাঁ 11,765 থেকে আবার 93টা সিট ওরা কিছু রিপিটিশনের অর্ডার হয়েছিল তার জন্য বাদ দিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে 9566। হ্যাঁ না, তাহলে ওই যে সিটটা আপনি সংখ্যাটা বললেন, ওই সংখ্যাটার মধ্যেই তো ধরুন এনআইওএস ডিএলএড, তারপর 20-22 এগুলোকে মানে ইয়ে করতে হবে, মানে এখানে তো 11,765। অ্যাকচুয়ালি হিসাব তো তাই, নাহলে ওদেরকে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তার মানে 11,765-র মধ্যে করতে গেলে ওইভাবে করতে হবে, তাছাড়া নতুন করে ক্রিয়েট করতে গেলে সেটা আলাদা ব্যাপার। এক্স্যাক্টলি তাই। এখন দুম করে যদি বোর্ড মাঝখান থেকে বলে এটা খালি 20-22 দে, তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে আনঅবজার্ভরা কেন বাদ যাবে? তাদের স্কোর যথেষ্ট ভালো। প্রথম কথা হচ্ছে তোমার তো 11,765, আচ্ছা 11,765 থেকে 93 বাদ দিন, পুরোটাই ফিল আপ করার কথা, তুমি ফিল আপ করলে না, ঠিক আছে বোঝা গেল তুমি 20-22টাকে কম্পিটিশন আনতে চাইছো, কম্পিটিশনে নিয়ে এসো, কিন্তু প্রেফারেন্স কেন দিচ্ছ তাদের? প্রেফারেন্স কেন? তুমি তো তাদেরকে দিয়ে দিতে চাইছো পুরো ভ্যাকেন্সিটা, তা কি করে হয়? হুম। সব থেকে বড় কথা, আমি এই মানে অন্ধভাবে তর্ক করতে বিশ্বাসী না। আমি একটা এরকম কাগজে আমরা দেখতে চাইছি যেখানে সুপ্রিম কোর্ট বলেছে এই কথা, বা বোর্ড আগে থেকে জানিয়েছে যে এই ভ্যাকেন্সিটা শুধুমাত্র 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে। কোথায় আছে সেটা যদি থাকে তাহলে আমাদের কোনো আর্গুমেন্টের মানে নেই। হুম হুম হুম। মানে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হয়েছে, যদি 9533-র আগে এইসব সমস্যার সমাধান হতো, ওই যে মামলা বা যাই হোক, তো যদি সমস্যা সলভ হয়ে যেত, তাহলে 9533 যখন নিয়োগ হয় তখনও তো এরা পার্টিসিপেট করতে পারবে না। এখানে তো তারা তো এক প্রকার ওই টাইমটা আর ফিরে পাবে না, মানে একদমই পাবে না। সব থেকে বড় কথা তাই। এবার বাকি পড়ে থাকা ভ্যাকেন্সি মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত, এটাই কাম্য। যদি মেধার ভিত্তিতে নিয়োগ না হয় তাহলে তো সেটা বিচারের নামে অবিচার করা হয়ে যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট সেই জায়গায় হাত দেয়নি, সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে এবার তুমি এদেরকে দিয়ে দাও। সুপ্রিম কোর্ট এনআইএস এর মামলায় বলেছে, কিন্তু 20-22-এর মামলায় অ্যাপয়েন্টমেন্টের কথা বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে বাকি রিক্রুটমেন্টটা কমপ্লিট করো তুমি, বলেছে যে 20-22দেরকে দিয়ে দাও, বরং এনআইএসদেরকে বলেছে। না সেটা তো এনআইএসদেরকে বলেছে, এবং সেটা যারা ওই প্রাথমিকভাবে যেটা ছিল ওই কৌশিক দাসের ইয়েটাতে, তারপরে আবার সেটা হয়েছে বাকিদের জন্য, সেটা ওই তো এনআইএস, তারাই তো এনআইএস। হ্যাঁ ওটাই বলছি, কৌশিক দাসের মামলার যারা ক্যান্ডিডেট তারাই তো এনআইএস, তাদের তো ভেরিফিকেশন হলো। হ্যাঁ আবার ওই নির্দেশ থেকে যাদের হাইকোর্টে অর্ডার হয়েছে তাদেরও হবে, তাদের হোক। হ্যাঁ ওটা কিন্তু ওরা টাইম বলেনি, ওরা বলছে টাইম দরকার একটু, না এরকম বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, টাইম, ওটা টাইম তো লাগবেই। হ্যাঁ 9 থেকে 18 পর্যন্ত কৌশিক দাসের বা আদার্স যে তার সাথে যুক্ত পিটিশনাররা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে, তাদের হয়েছে, এবং বাকিদের এখনো মানে টাইম দেওয়া হয়নি, কিন্তু বোর্ড বলেছে যে এদের হবে। একদমই তাই। আর গতকাল যেটা হয়েছে সেটা তাহলে কি হয়েছে স্যার? ওটা আমাদের 15 জুলাই রেখেছে, কারণ এর মধ্যে এটা কি ওর সাথে কানেক্টেড, ওই ম্যাটারটাই না, এটা অন্য? এটা অন্য মামলা। 20-22 ওই মামলাতে ওদেরকে হলফনামা দিতে বলেছে, ওরা হলফনামা দিয়ে ওরা দেখাক কাগজ দেখি। দেখুন আমরা কি বলছি, আবার বলছি যেটা, যে যদি এরকম কোনো কাগজ থাকে যে যেখানটাতে বলেছে যে এই রিক্রুটমেন্টের এই পড়ে থাকা ভ্যাকেন্সিটা শুধুমাত্র 20-22 ক্যান্ডিডেটদের, তাহলে আমাদের তর্কের তো কোনো মানে নেই। না না সে তো অবশ্যই, আমরা সেরকম একটা কাগজ দেখতে চাইছি। আমাদের কি চোখে এড়িয়ে গেল এরকম কোনো কাগজ? সেটাই আমাদের বোঝার জায়গা হচ্ছে এটা, যে আমাদের চোখ এড়িয়ে গেছে এরকম কি কোনো কাগজ আছে? তার মানে মানে 2-4 দিন আগে যে মামলাটা হয়েছে, যেটা নিয়ে প্রথমে আপনি বললেন, ওটার কতদিনের মধ্যে মানে হলফনামা? ওটা ওরা এফিডেভিটের নির্দেশ দিয়েছে। আচ্ছা, এফিডেভিট দেবে ওরা, হলফনামা দিয়ে দেখাবে কাগজটা। আচ্ছা। সব থেকে বড় কথা হচ্ছে এই মামলাটাতে যদি মানে
একটু সময় নিয়ে কোর্ট যদি কাগজগুলো একটু নিজে দেখে, তাহলে বোর্ডের চুরি ধরা পড়ে যাবে। মানে বোর্ড যে একদম ডাহা মিথ্যা কথা বলছে সেটা ধরা পড়ে যাবে। সেটা আজ না হলে কাল দেখবেই। এবার ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি কোর্ট দেখবে ততই সবার জন্য মঙ্গল। এখন এই জিনিসটা ঝামেলাটা এরকম করে বোর্ড বলে দেওয়ার পরে যদি এরকম করে কোর্ট সেটাকে প্রাথমিকভাবে ইগনোর করে যায়, তো পরে গিয়ে জটিলতা তো বাড়বেই। সে তো উঠে আগে যত তাড়াতাড়ি সম্ভব সলভ হওয়া উচিত এটা। হ্যাঁ, আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে প্রথমেই সেই সমস্যার সমাধান করতে হবে, নাহলে কি সবাই চাকরি বাকরিতে ইনভলভ হয়ে যাচ্ছে, দেখা গেল অ্যাপয়েন্টমেন্ট, তখন গিয়ে আবার বললো আরে এই ভ্যাকেন্সি তো এদের জন্য ছিল না। এই ইস্যুটা যে পক্ষেরই জন্য হোক সবার জন্যই তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়ার দরকার আছে। সে তো উঠে। আর গতকালেরটা কি মানে 20-22 সংক্রান্ত, কিন্তু অন্য একটা পিটিশন ফাইল হয়েছিল কি? আমরা 20-22 নিয়ে তো করিনি, আনঅবজার্ভ নিয়ে করেছি। আচ্ছা, 20-22-এর তো অনেক ব্যাপার আছে। 20-22-এর অনেক ক্যান্ডিডেট এমন আছে যাদের সুইচ ওভার করতে দিয়েছিল, বিএডে ছিল, তারপর ডিএলএডে তারা এখন ইন্টারভিউ চাইছে, এরকম ইস্যু পেন্ডিং আছে। সহজ নয়, মানে এই বোর্ডের গাফিলতির কারণে, মানে বোর্ড যে এত অকর্মণ্য, বোর্ড যে তার অতীত থেকে কোনো রকম কোনো শিক্ষা নেয় না, একটার পর একটা ভুলে ভরা রিক্রুটমেন্ট করে, তার জন্য জটিলতার শেষ নেই। আর এতে সব দিক দিয়ে কি হচ্ছে, যা হচ্ছে কোর্টে হচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আনফর্চুনেটলি তাই। কারণ হচ্ছে এই যে ডিএলএডদের ক্যান্ডিডেটদের এই গন্ডগোলটা তো বোর্ডের জন্য। কারণ ওরা যদি রিক্রুটমেন্টটা ঠিক সময়, যদি রিক্রুটমেন্ট বলছি সরি ট্রেনিং কমপ্লিট, কোর্সটা যদি ঠিক সময় কমপ্লিট করাতে পারতো, তাহলে তো এই লিটিগেশনটা থাকতো না। সে তো ওঠেই। আর যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে, ওই যে ডিএলএড এর প্রসঙ্গটা যদি একটু বলতে ভুলে গেলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স কমপ্লিট যদি হতো তাহলে তো এত কিছু ঝামেলাই হতো না। একদমই তাই, সেটাই বলতে চাইছি আমি। হ্যাঁ, ওটাই তো মেন মামলার ইয়েতে, মানে ওরা মানে হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই তো ওরা আগ বাড়িয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন বলছে যে কোর্ট বললে আমরা ইন্টারভিউ করাবো, মানে কি বলতে চাইছে যে আমাদের তরফ থেকে কোনো প্রতিরোধ নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েলকাম করছি এদেরকে। হুম হুম হুম। তো সেটাও বোঝা যাচ্ছে না, সেটা তো যে কেউ বুঝতে পারবে। তো আমাদের তাতে আপত্তির কিছু নেই, কারণ অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটগুলোর তো ডিএলএড কমপ্লিট হয় সত্যি করে সময়ের মতো কথা। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, সেটা হচ্ছে যদি পাবলিক এমপ্লয়মেন্টের ব্যাপার, যেখানে সিট হচ্ছে লিমিটেড, এমনটা না যে অঢেল সিট সবাইকে অ্যাকোমোডেট করে দেবে, তা তো নয়। সেখানে সবাই তো নিজের নিজের অধিকারের জন্য ঝাঁপাবে। সবাই ভাববে এই চাকরিটা আমার প্রাপ্য, ভাববে কি ভাববে না। এবার তার মধ্যে থেকে তো কোর্টকে সেই বিচারটাই করতে হবে যে এখানটাতে কার প্রাপ্য। এটা কি মেধার ভিত্তিতে হওয়া উচিত, যে মেধাতে আসবে তার মধ্যে তাকে দেওয়া উচিত, নাকি এটা শুধু সুপ্রিম কোর্টে ও গেছে বলে ওকে দেওয়া উচিত? সুপ্রিম কোর্টে ও গেছে শুধু সেই ইস্যুটা ডিসাইড করার জন্য যে আমার এই পার্টিসিপেশনটা বৈধ কিনা, আমার চাকরির কোন জন্য আমি সিলমোহর নিয়ে আসছি সুপ্রিম কোর্ট থেকে, এরকমটা কিন্তু হয়নি। এনআইএস এর অর্ডারে তাও অ্যাপিলেন্টদের কথাটা উল্লেখ করা ছিল যে হ্যাঁ অ্যাপিলেন্টদেরকে তুমি চাকরি দাও, কিন্তু এখানে এই অর্ডারে সেটা নেই। সে তো অবশ্যই। এবং এনআইএস দের ক্ষেত্রেও আমরা বলছি সেটাও মেধার ভিত্তিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাট অফের মধ্যে আসতে পারলে অবশ্যই কাট অফের মধ্যে কি কাট অফ তো নামাতে হবে ওদেরকে। যে কাট অফটা আছে সেটা তো নামাতে হবে। সে তো বলি, কারণ তারা যদি পার্টিসিপেট করতো তাহলে গল্পটা তো অন্যরকম হতো। একদমই গল্পটা অন্যরকম হতো।